আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড ক্লাসগুলোর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, গত ক্লাসগুলোতে আমি পরিসংখ্যান বিষয়ে আলোচনা করছিলাম, তোমরা সবাই জানো। এবং আমি বলছিলাম যে নেক্সট যে ক্লাসটা হবে সেটা হবে পরিমিতি। আচ্ছা, এই পরিমিতির বিষয়টা একটু বলি। পরিমিতি আমাদের 16 অধ্যায় আছে, 16.1, 16.2, 16.3 এবং 16.4, চারটা অধ্যায় মিলে একটা ফুল অধ্যায়, ঠিক আছে? তো আমরা এখন যেহেতু 2025 এসএসসি পরীক্ষা মেবি রোজার পরে, সেহেতু আমরা এখন পরিমিতির ডিটেলস আলোচনা করব না। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, এদের স্পেশালি এদের টার্গেট করে আমরা এখন কিছু সৃজনশীল অঙ্ক করাবো। আর যারা 9-10 নতুন আছো, তোমাদের জন্য আমি বিস্তারিত পরে ডিটেলস সূত্রগুলো আলোচনা করে তারপরে বইয়ের যে অঙ্কগুলো আছে ওগুলা পরে ডিটেলস ক্লাস দিব। আজকে যে অঙ্কটা করব সেটা হলো আয়তক্ষেত্র রিলেটেড, ঠিক আছে? দেখো, একটা অঙ্ক আমরা তুলে নিছি এখানে বোর্ডে, যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, ঠিক আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 972 বর্গমিটার। আয়তক্ষেত্রের বাহিরের চতুর্দিকে 3/2 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই হলো আমাদের উদ্দীপকটা, ঠিক আছে? এবার আমাদের ক নাম্বার কোশ্চেন, যেটা কোশ্চেনটা বলতেছে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা প্রকাশ করো। খ নম্বর বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এবার গ নম্বর বলছে 0.25 গুণ 0.125 বর্গমিটার তল বিশিষ্ট প্রতিটি ইটের মূল্য 15 টাকা হলে ইট দ্বারা রাস্তাটি বাধাই করতে কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। ঠিক আছে, দেখো এটা আমি স্টেপ বাই স্টেপ ডান পাশে আমি অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, তো দেখতে থাকো। দেওয়া আছে যে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমাটা প্রকাশ করতে, ঠিক আছে? তো এখানে দেখো একটা কন্ডিশন ছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ। তাহলে আমাদের এক্স চলকটা ধরতে বলছে এক্স। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে চলক এক্স, ঠিক আছে? এবার আমাদের যে শর্তটা ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে এই শর্ত মতে লিখবো যে শর্ত মতে তাহলে প্রস্থটা কত হবে? প্রস্থ, দেখো প্রস্থ হবে x। কেন x হলো? দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলছিল প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? বলো বলো, কমেন্টের মাধ্যমে জানাও। দৈর্ঘ্য হবে 3x। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে দেখো প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 3x। এবার আমাদের কি বলছে যে x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, পরিসীমার সূত্রটা কি হবে বলো তো? বলো কি হবে? হ্যাঁ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য আমরা কত পাইছি? দৈর্ঘ্য পাইছি হলো 3x প্লাস প্রস্থ কত পাইছি? x, ঠিক আছে? 2, 3x আর x কত হয়? 4x। তাহলে 4 এর সাথে 2 গুণ করলে 8x। এটাই আমাদের পরিসীমা। ওকে, তো আশা করি বুঝতে পারছো ক নম্বর। এবার খ নম্বর আমাদের বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবে। এবার এটা আমাদের মুছে দিয়ে এবার আমরা খ নম্বরটা করব। এবার আমরা খ নম্বরটা করছি। খ নম্বরে কি আছে? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এখানে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্য স্কয়ার, কিন্তু এখানে সম্পূর্ণভাবে একটা বাহু যে দেওয়া থাকবে ওরকম ভাবে দেওয়া নেই। এইটা হলো বর্গক্ষেত্রের সাথে আয়তক্ষেত্রের একটা সম্পর্ক করে আমাদের এইখানে অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। তো এই আয়তক্ষেত্র থেকে আমরা বর্গক্ষেত্রের ওই এক বাহু বেরটা করে নিতে হবে, ঠিক আছে? তো আমাদের দেখো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 972। এবার আমরা দেখো ক থেকে পেয়েছিলাম, ক থেকে কি পাইছিলাম? ক হতে
পাই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 3x, আয়তক্ষেত্রের প্রস্থ x। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ পাইলে কি পাওয়া যায় বলো তো? বলো, ক্ষেত্রফল, তাই তো? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য একবারে লিখে দিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3x গুণ x ইকুয়াল টু 3x স্কয়ার। ওকে, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে এই একটা ক্ষেত্রফল, আর দেখো এই যে আমাদের এই সে উদ্দীপকে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 972, তার আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 3x স্কয়ার ইকুয়াল টু 972। এবার এটার আমরা ক্যালকুলেশন করব। কি হবে? রুট হবে x ইকুয়াল টু রুট 324, ঠিক আছে? অতএব x ইকুয়াল টু, দেখো 324 কে রুট করলে কত হয়? 318। এইবার দেখো আমাদের দৈর্ঘ্যটা কত ধরছিলাম? 3x, প্রস্থটা ধরছিলাম x, তাহলে x এর মান পাইছি মানে প্রস্থ পাইছি, এবার দৈর্ঘ্যও পাবো। দেখো তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত পেলাম? দৈর্ঘ্য 3x ছিল, তাহলে 3 গুণ 18 কত হয়? 54। আর প্রস্থটা, প্রস্থ x ধরছিলাম, x ইকুয়াল টু 18। এত কি একক কি আছে? মিটারে আছে, ঠিক আছে? তাহলে মিটার দিয়ে দিব আমরা এখানে প্রত্যেকটার সাথে। তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এবার আমাদের দেখো এখানে বলছিল যে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান হবে। তাহলে আমরা এবার ক নাম্বার কোশ্চেনে দেখো আমাদের বর্গক্ষেত্রের পরিসীমাটা কত পাইছিলাম ক হতে, মনে আছে নিশ্চয়ই? না মনে থাকলে ভিডিওটা পজ করে ওইখান থেকে দেখে আসতে পারো। অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমাটা পাইছিলাম হলো 8x। তাহলে ওই পরিসীমাটা এই x এর মান ওইখানে বসাবো, ঠিক আছে? তো আমাদের জায়গা সংকুলনের জন্য দেখো আমরা এখানে দৈর্ঘ্য আর প্রস্থ লিখলাম, এইটুকু মুছে দিয়ে ওই পরিসীমাটা বের করে নিই। কি পেয়েছিলাম? যে আয়তক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 8x, ঠিক আছে? এবার 8 গুণ x এর মানটা বসাও, কত? 18। তাহলে 18 গুণ 844, ঠিক আছে? দেখো তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা পেয়ে গেলাম। এবার এখানে বলছিল আয়তক্ষেত্রের পরিসীমা হবে বর্গক্ষেত্রের পরিসীমা সমান। এবার আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4a, কারণ বর্গক্ষেত্রের চারটা বাহু সবসময় সমান থাকে, ঠিক আছে? তাহলে লিখতে পারি যে শর্ত মতে, আবার লিখতে পারি শর্ত মতে ইকুয়াল টু আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। এবং বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4a ইকুয়াল টু কত? আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম কত? 144, 144 a ইকুয়াল টু 144, এটা ইনটু আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 4, ঠিক আছে? 144 ভাগ 4 36। ওকে, দেখো আমরা এই যে এটা, এই এটা কি? এটা হলো বর্গক্ষেত্রের এক বাহু, বর্গক্ষেত্রের এক বাহু। আর আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহু যদি পাই তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা সবাই জানি যে বাহুর দৈর্ঘ্য স্কয়ার অথবা a স্কয়ার, ঠিক আছে? এবার আমাদের দেখো এটাই চাইছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লিখি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, তাহলে 36 এর স্কয়ার করতে হবে। আচ্ছা, আমরা এটা একটু মুছে দিই। দেখো 36 এর স্কয়ার করব, ঠিক আছে? 36 এর স্কয়ার করলে দেখো হয় 1296। কত হয়? 1296 বর্গ মিটার। এটা হলো ক্ষেত্রফলের একক, ঠিক আছে? আশা করি খ নাম্বার প্রশ্নটা সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? যদি না বুঝো তাহলে কমেন্টের মাধ্যমে জানাই দিও, আমি আবার দরকার হয় নেক্সট ক্লাসে যেখান থেকে বুঝোনি ওইটা আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি একটু। গ নাম্বারে দেওয়া আছে 0.25 গুণ 0.125
বর্গমিটার তল বিশিষ্ট প্রতিটি ইটের মূল্য 15 টাকা হলে ইট দ্বারা রাস্তাটি বাধাই করতে কত টাকা খরচ হবে? আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই পার্টটাই বলছিল যে আয়তক্ষেত্রের বাহিরে চতুর্দিকে 3/2 মিটার চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে? মানে আয়তক্ষেত্রের বাহিরে এত মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, আমরা যদি দেখো এইটা যদি একটা আয়তক্ষেত্র হয়, দেখো একটা বিষয়, এটা মনে করো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আয়তক্ষেত্রের বাহিরে একটা 3/2 মানে কত? দেখো 3/2 মানে হলো 1.5 মিটার, ঠিক আছে? এত মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, রাস্তাটা মনে করো এরকম ভাবে একটা রাস্তা আছে, এর চারদিকে এরকম ভাবে একটা রাস্তা আছে, ঠিক আছে? প্রত্যেকটা 1.5 মিটার করে, 1.5 মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে? এইবার দেখো আমরা খ থেকে কি পাইছি, খ থেকে পাইছি খ থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থটা পাইছি, ঠিক আছে? পাইছি না? তাহলে খ থেকে পাই, খ হতে দৈর্ঘ্য পাইছিলাম দেখো 54, ঠিক আছে? 54 মিটার, এবং প্রস্থ পাইছিলাম হলো 18 মিটার, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছিলাম। এবার দেখো আমাদের এই যে এই 54 মিটারটা হবে এইটা, হ্যাঁ, 54 মিটার, আর এইটা হবে 18 মিটার। কিন্তু এইটা ছাড়াও দেখো আমাদের বাহিরে 1.5 মিটার করে বাড়ছে, দেখো বাড়ছে না? কারণ কি, এখানে আমাদের একটা রাস্তা গেছে, ঠিক আছে? তাহলে এইবার আমরা লিখবো যে রাস্তা সহ, ঠিক আছে? রাস্তা সহ দৈর্ঘ্যটা এবং রাস্তা সহ প্রস্থটা। আচ্ছা, তার আগে আমরা লিখে নিই দৈর্ঘ্য আর প্রস্থ পেলে আমরা জানি যে ক্ষেত্রফল পাওয়া যায়। অতএব ক্ষেত্রফল 54 গুণ 18, ক্ষেত্রফল কত পেলাম? 54 গুণ 18 অর্থাৎ 972 বর্গ মিটার। এই যে ক্ষেত্রফলটা সেটা হলো এই যে এইটুক রাস্তা বাদে, ঠিক আছে? রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা সেটা হলো এটা, ঠিক আছে? এবার যেহেতু আমাদের 1.5 মিটার করে বাড়ছে প্রত্যেক পাশে, ঠিক আছে? সেহেতু আমরা লিখবো যে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ, দেখো দৈর্ঘ্য কত ছিল আমাদের? 54, ঠিক আছে? 54। এবার যদি বাড়ে তাহলে প্লাস হয় না মাইনাস হয়? সবাই জানো প্লাস হয়, ঠিক আছে? তাহলে প্লাস। এবার দেখো দৈর্ঘ্য বরাবর কয় সাইডই বাড়ছে? দুই সাইডে, এ একটা বরাবর বাড়ছে, এ একটা বরাবর বাড়ছে, তাহলে 2 গুণ 1.5 এটা, ঠিক আছে? তাহলে 54 যোগ এটা গুণ করলে কত হয়? 1.5 গুণ 2, তাহলে 3 হবে। দেখো 57 মিটার, ঠিক আছে? রাস্তা সহ দৈর্ঘ্য। অতএব এবার রাস্তা সহ প্রস্থ, রাস্তা সহ প্রস্থ যোগ প্রস্থ বরাবরও দুই দিকে বাড়ছে, তাহলে 2 গুণ 1.5, 18 যোগ এটা গুণ করলে 3, তাহলে 18 আর 3 কত হয়? 21 মিটার। তাহলে দেখো রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা আমরা বের করে নিই। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত ছিল? 57, 57 গুণ 21। এবার এই দুটার আমরা ক্যালকুলেশন করি। দেখো এটা ক্যালকুলেশন করে আসছে আমাদের 1197 বর্গ মিটার, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে একটু একটা জিনিস খেয়াল করো যে রাস্তা সহ, এই রাস্তাটা সহ আমাদের টোটাল যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে 1197, ঠিক আছে? আর শুধু যে এই যে এইটুকুর এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল ছিল 72। এবার দেখো রাস্তা তো আমাদের সব পাশ দিয়ে তো আমাদের রাস্তাটা যায়নি, রাস্তাটা গেছে হলো এই পাশ দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের এই টোটাল ক্ষেত্রফল থেকে আমাদের ভিতরের এই ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো না? রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো না?
আর আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটাই লাগবে, কারণ দেখো আমাদের ইটের যে তল ছিল, ইটের তলে যে বর্গমিটার, বর্গমিটার থাকা মানে ক্ষেত্রফলে প্রকাশ করা ছিল, ঠিক আছে। তাহলে আমরা যদি রাস্তার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি, আর ইটের ক্ষেত্রফল তো আমাদের দেওয়া আছে, তাহলে সহজেই আমরা কতটি ইট লাগবে বা কত টাকা খরচ হবে সেই অঙ্কগুলো আমরা সহজেই বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা এখন রাস্তার সহজে ক্ষেত্রফল ছিল আর এই টোটাল যে ক্ষেত্রফল ছিল এটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে। তো এখন আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করি, অর্থাৎ 1197 থেকে 972টা আমরা এখন বাদ দিয়ে রাস্তার ক্ষেত্রফলটা বের করে নিব। ওকে, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল দেখো, রাস্তা সহ ক্ষেত্রফল ছিল 1197 বিয়োগ এটা কত 972, এখন এটা বিয়োগ করব। দেখো এই ক্ষেত্রফল 1197 থেকে 972 বিয়োগ করলে আমাদের আসছে হলো 225। তাহলে দেখো আমাদের এখন কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ যে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের প্রয়োজন ছিল এই ক্ষেত্রফলটা এখন আমরা পেয়ে গেছি। এখন এইটুকু মুছে দিয়ে কতটি ইট লাগবে বা কত টাকা খরচ হবে এখন এটা আমরা বের করে ফেলবো, কারণ আমার রাস্তার ক্ষেত্রফলটা আমরা এখন পেয়ে গেছি। এবার এখানে আসি, দেখো এটা আমাদের বর্গমিটার এককে আছে, তার মানে এটা একটা ক্ষেত্রফল, তাহলে এটা কি হবে ইটের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা লিখবো যে ইটের ক্ষেত্রফল কত 0.25 গুণ 0.125। এবার এই দুটো একটু গুণ করি, দেখো এটা গুণ করে এই ইটের ক্ষেত্রফল আমাদের আসতে হলো 0.031 বর্গমিটার। দেখো এবার আমাদের তাহলে ইটের ক্ষেত্রফল পাইছি আর রাস্তার ক্ষেত্রফলটাও পাইছি, ঠিক আছে। এবার ইটের সংখ্যাটা আমরা সহজেই বের করতে পারবো, কারণ দেখো এই রাস্তার ক্ষেত্রফল থেকে যদি ইটের ক্ষেত্রফলটা আমরা ভাগ দিই তাহলে আমরা ইটের কতটি ইট লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এবার লিখবা যে ইটের সংখ্যা, ইটের সংখ্যা, তাহলে দেখো ক্ষেত্রফল ছিল কত, রাস্তার ক্ষেত্রফল কত পাইছি 225 ভাগ 0.031। এবার দেখো ক্যালকুলেশন করে কতটি ইট লাগে বের করবো এখন। দেখো ক্যালকুলেশন করে আমাদের ইটের সংখ্যা আসছে 7258, ঠিক আছে। আচ্ছা দেখো এই 7258 এটাও কিন্তু তোমাদের কোশ্চেনে থাকতে পারে, হ্যাঁ অনেক সময় থাকে, মনে করো এই কত টাকা খরচ হবে এটা দেওয়া থাকলো না, তোমাদের বাধাই করতে কতটি ইট প্রয়োজন এই প্রশ্নটাও দিতে পারে। তাহলে দেখো একটা কোশ্চেন দিয়ে আমার দুইটা কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে, মানে এইটাও একটা উত্তর হইতে পারে, মানে অনেক সময় বলে দেখো এক কোশ্চেনে, হ্যাঁ যেহেতু আমাদের একটু বেশি করছে সেহেতু আমরা একটু বেশিই করে দিই। তাহলে একটা ইটের মূল্য দিয়েছে 15 টাকা, তাহলে 7258 ইটের মূল্য কত হবে, এবার তোমরা অবশ্যই পারবা। দেখো একটি ইটের মূল্য 15 টাকা, অতএব 7258টি 7258 গুণ 15। এবার দেখে এই দুটো একটু গুণ করবো আমরা পেলাম হলো 70, ঠিক আছে। তাহলে কত টাকা হলো 1,08,870 টাকা, ঠিক আছে। এত টাকার ইট প্রয়োজন এই রাস্তাটুকু মেরামত করতে, ঠিক আছে। তো আশা করি আমরা সুন্দর বুঝতে পারছি। নেক্সট ক্লাসের যে অঙ্কের সমস্যা হয়ে গেলে কমেন্টে জানাই, আমি ওই অঙ্কটা তোমাদের সলভ করে করব। আর এই সমস্যা অসুবিধা হয় বলবা যে ভাই এই লাইন থেকে আমি বুঝতে নাই বা একটু তো আমি তোমাকে বুঝাই দেব, ঠিক আছে। তো নেক্সট ক্লাস দেখার আশা জানিয়ে আজকের মতো শেষ করছি।